হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে শিখ বিদ্রোহ বা শিখদের কৃষক বিদ্রোহ। দেখো, যা শিখ বিদ্রোহ তাই কিন্তু শিখদের কৃষক বিদ্রোহ, একই বিষয়। এই প্রশ্নটি নিয়ে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে আমি এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখো, শিখেরা নানা কারণে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সে জাহাঙ্গীরের আমল থেকেই শুরু হয়। জাহাঙ্গীর অর্জুন সিংকে মৃত্যুদণ্ড দেন, সেই সময় থেকেই কিন্তু বিদ্রোহের সূত্রপাত। এরপর ঔরঙ্গজেবের আমলে তেগ বাহাদুরকে হত্যা করা হয়, গুরু গোবিন্দকে অত্যাচার করা হয় তার উপরে। এই জন্য শিখেরা তারা খালসা তৈরি করে সংঘবদ্ধভাবে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং শেষ পর্যন্ত মুঘলদের পক্ষে সম্ভব হয়নি এই শিখ বিদ্রোহকে দমন করা। কারণ শেষ দশম গুরু গোবিন্দ সিংয়ের পরেও কিন্তু বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখরা আবারও কিন্তু বিদ্রোহ করেছিল এবং এই বিদ্রোহ বহুদিন ধরে চলে এবং শেষ পর্যন্ত এই বিদ্রোহ দমন করা মুঘলদের পক্ষে সম্ভব হয়নি। তাই এই বিদ্রোহকে শুধুমাত্র কৃষক বিদ্রোহ বলা যায় না। শিখ বিদ্রোহের চরিত্র শুধুমাত্র কৃষক বিদ্রোহ নয়, একটা ধর্মীয় দিকও কিন্তু রয়েছে। তাই দেখো, এখানে উত্তরে প্রথমেই বলা হয়েছে শিখ বিদ্রোহকে বোধ হয় নিছক কৃষক বিদ্রোহ বলা সঙ্গত নয়। একথা অবশ্য সত্য যে শিখদের মধ্যে কৃষক সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ। অন্যান্যরা ব্যবসা বাণিজ্য বা চাকরি করত। কৃষকরা মুঘল সরকারকে কর দিতে অনিচ্ছুক ছিল। গুরু হরগোবিন্দের 1604 থেকে 45 অধীনে শিখরা একটি সামরিক শক্তিতে পরিণত হয়। শিখদের এই শক্তি বৃদ্ধি মুঘল শাসকদের মনোপুত ছিল না। গুরু হরগোবিন্দের সময়েই মুঘলদের সঙ্গে শিখদের সশস্ত্র সংঘর্ষ হয়েছিল, কিন্তু আওরঙ্গজেবের সময়ে এই সংঘর্ষ নতুন মাত্রা পেয়েছিল এবং তার জন্য তার অনুদার ও সংকীর্ণ ধর্মনীতি অনেকাংশেই দায়ী ছিল বলে মনে করা হয়। মৃত্যুর আগে গুরু হরগোবিন্দ তার 2 জীবিত পুত্রের দাবি অগ্রাহ্য করে তার অকালে মৃত প্রথম পুত্রের পুত্র হর রাইকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। হর রাই মুঘল সিংহাসন নিয়ে ভাতৃদ্বন্দ্বের সময় দারাশুকোর প্রতি সমর্থন জানান। এর জন্য আওরঙ্গজেব তার উপর তখনই ক্ষুব্ধ ও অসন্তুষ্ট ছিলেন। তাছাড়া হর রাই ইসলাম ধর্মবিরোধী ছিলেন বলেও অভিযোগ করা হয়। এই অবস্থায় ঔরঙ্গজেব হর রাইকে তার এইসব আচরণের জন্য কৈফিয়ত তলব করার উদ্দেশ্যে দিল্লিতে ডেকে পাঠান। গুরু তার পুত্র রাম রাইকে দিল্লি দরবারে প্রেরণ করেন। তখন আওরঙ্গজেব শিখদের পরবর্তী গুরু মনোনয়নে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে তৎপর হন এবং বিভিন্ন জমিদারের সঙ্গে পরামর্শ করে রাম রাইকে পরবর্তী গুরু নির্বাচনের পরিকল্পনা করেন। শিখদেরও একটি গোষ্ঠী রাম রাইকে সমর্থন করে, কিন্তু হর রাই রাম রাইয়ের দাবি প্রত্যাখ্যান করে তার অপর এক পুত্র ও রাম রাইয়ের ছোট ভাই হর কিষানকে এই পদে মনোনীত করেন। শিখদের এই অভ্যন্তরীণ ব্যাপারে আওরঙ্গজেবের হস্তক্ষেপ তাদের মনোপুত ছিল না। যাই হোক, 1664 সালে হর কিষানের মৃত্যু হওয়ায় পরিস্থিতি আবার জটিল আকার ধারণ করে। এই অবস্থায় নানা বাঘ বিতণ্ডার পর ষষ্ঠ গুরু হর গোবিন্দের দ্বিতীয় পুত্র তেগ বাহাদুর গুরু পদে অভিষিক্ত হন। তেগ বাহাদুর পাঞ্জাব থেকে বাংলা ও অসম পর্যন্ত অঞ্চল পরিভ্রমণ করে শিখদের সংগঠিত করেন। তার উদ্যোগে উত্তর ভারতে বহু কৃষিজীবী জাট শিখ ধর্মে দীক্ষিত হয়। তিনি আওরঙ্গজেবের সংকীর্ণ ও অনুদার ধর্মনীতির তীব্র বিরোধিতা করেন এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কাশ্মীরের ব্রাহ্মণদের অনুপ্রাণিত করেন। আওরঙ্গজেব শিখদের বহু গুরুদ্বার ভাঙার নির্দেশ দেন। আওরঙ্গজেবের কাছে খবর আসে যে বহু মুসলিমও নাকি শিখ ধর্মে আকৃষ্ট হয় এবং গুরু তাদের সাদরে বরণ করেন। তখন সম্রাট তেগ বাহাদুরকে বন্দি করে দিল্লিতে নিয়ে আসেন এবং তাকে ইসলাম ধর্মে দীক্ষা অথবা মৃত্যু এর যে কোনো একটিকে বরণ করার নির্দেশ দেন। গুরু দ্বিতীয়টি বেছে নেন। তার এই আত্মত্যাগ ও মহৎ দৃষ্টান্ত শিখদের অনুপ্রাণিত করে এবং তারা প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করে। এই পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তোমরা এরপর থেকে প্যারা করে লিখবে। দেখো, এই জায়গা থেকে অর্থাৎ পরবর্তী গুরু পদে অভিষিক্ত হন তেগ বাহাদুরের পুত্র গোবিন্দ সিং। তিনি শিখদের সামরিক শক্তিতে উদ্দীপ্ত করেন
তারই নেতৃত্বে শিখরা খালসা বা পবিত্র বাহিনীতে পরিণত হয়। শিখ জাতি ও ধর্মের অভ্যুত্থানে গুরু গোবিন্দের অবদান অবিস্মরণীয়। গুরু নানককে যদি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে গুরু গোবিন্দ তাকে উত্তীর্ণ করেন শিখ সামরিক জাতিতে। মুঘলদের বিরুদ্ধে তিনি অবিরাম সংগ্রাম চালিয়ে যান। গুরুর উত্তরোত্তর শক্তি বৃদ্ধিতে আওরঙ্গজেব উদ্বিগ্ন হয়ে পড়েন, কিন্তু মুঘলদের সঙ্গে শিখদের যে যুদ্ধ হয় তাতে শিখরা পরাজিত হয় এবং গুরুর দুই পুত্র অজিত সিং ও ঝুঝুর সিং নিহত হন। তার অপর দুই পুত্র জোরাওয়ার সিং ও ফতে সিং সিরহিন্দের নিকট সেখানকার মুঘল শাসনকর্তা ওয়াজির খানের কাছে আত্মসমর্পণ করেন। তিনি গুরুর এই দুই পুত্রকে হত্যা করেন। গুরুর মা শোকে প্রাণত্যাগ করেন, কিন্তু পরের যুদ্ধে গুরু মুঘলদের পরাজিত করেন। এরপর তিনি পাতিয়ালায় উপস্থিত হয়ে বহু মানুষকে শিখ ধর্মে দীক্ষিত করেন। ইতিমধ্যে আওরঙ্গজেবের মৃত্যু হয়। গুরু গোবিন্দ অবশ্য এরপর বেশি দিন বাঁচেননি। সম্ভবত ওয়াজির খানের চক্রান্তে তিনি গোদাবরী নদীর তীরে নূর নামক স্থানে আততায়ীর হাতে নিহত হন। যদিও গুরু গোবিন্দ সিংহ মুঘলদের বিরুদ্ধে সংগ্রামে শেষ পর্যন্ত সফল হননি, তবুও তিনি শিখদের মধ্যে যে সংগ্রামী ঐতিহ্যের সূত্রপাত করে যান, পরবর্তীকালে তা অখণ্ড এক শিখ রাজ্য গঠনের ক্ষেত্র প্রস্তুত করে। এরপর দেখো শেষ প্যারা, এখানে বলা হচ্ছে শিখ বিদ্রোহের জন্য আওরঙ্গজেবের সংকীর্ণ ও অনুদার ধর্মনীতি কতটা দায়ী ছিল তা নিয়ে বিতর্কের অবকাশ আছে। অধিকাংশ ঐতিহাসিকই মনে করেন শিখদের অভ্যন্তরীণ ব্যাপারে আওরঙ্গজেবের অবাঞ্ছিত হস্তক্ষেপ ও ইসলাম ধর্মের স্বার্থ এই বিরোধের ক্ষেত্র প্রস্তুত করেছিল। গুরু তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ সৃষ্টি এবং গুরু গোবিন্দ সিংয়ের দুই পুত্রকে ইসলাম ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টার মধ্যে অনেকেই আওরঙ্গজেবের ধর্মান্ধ দৃষ্টিভঙ্গির পরিচয় খুঁজে পেয়েছেন। অধ্যাপক সতীশ চন্দ্র, তোমরা এই নামের তলায় আন্ডারলাইন করবে, অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন যে ওয়াজির খান যেভাবে গুরু গোবিন্দ সিংয়ের দুই পুত্রকে হত্যা করেন তার পিছনে সম্ভবত ঔরঙ্গজেবের কোনো হাত ছিল না। অন্যদিকে গৌতম ভদ্র মনে করেন শিখদের সঙ্গে আওরঙ্গজেবের বিরোধের মূল কারণ শিখদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি। তার ভাষায় শিখ সংগঠনের চরিত্রে মুঘল শাসনতান্ত্রিক সংগঠনের সঙ্গে বিরোধের বীজ লুক্কায়িত ছিল। তিনি আরও মনে করেন যে এই বিদ্রোহের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। শিখদের অন্তর্দ্বন্দ্বে আওরঙ্গজেব হস্তক্ষেপ ও ভূমিকা বিশ্লেষণ করতে গিয়ে অধ্যাপক গৌতম ভদ্র বা শ্রী ভদ্র লিখেছেন, আওরঙ্গজেবের কাছে আবেদন করা সত্ত্বেও আওরঙ্গজেব গুরু হর রাইয়ের মৃত্যুর পর শিখদের গুরু পদের উত্তরাধিকার সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করতে নারাজ হন। তিনি বরং বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা রাম রাইয়ের ক্ষোভ প্রশমিত করার জন্য তাকে দেরাদুনে 7টি গ্রাম প্রদান করেন। 1688 খ্রিস্টাব্দে শায়েস্তা খান ঢাকায় গুরুদ্বার তৈরি করার জন্য তেগ বাহাদুরকে প্রচুর জমি দেন ও তেগ বাহাদুরকে মুঘল সৈন্যের সঙ্গে আসাম অভিযানে অংশগ্রহণ করেন। সুতরাং আওরঙ্গজেবের সঙ্গে শিখ ধর্মের বিরোধ নিছক ধর্মীয় ছিল না। কাফি খান আভাস দিয়েছেন যে পাল্টা সংগঠন ও পাল্টা কর সংগ্রহ আওরঙ্গজেবের আক্রমণের কারণ হয়েছিল। শ্রী ভদ্র মনে করেন, অর্থাৎ গৌতম ভদ্র মনে করেন, তেগ বাহাদুরের উপর তার আক্রমণ মুঘল শক্তিকে তুচ্ছ করার শাস্তি হিসেবেই প্রযুক্ত হয়েছিল। কারণ যাই হোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শিখদের সঙ্গে বিরোধ মুঘল সাম্রাজ্যের শক্তি ক্ষয় করেছিল। অন্যদিকে গুরু গোবিন্দের নেতৃত্বে শিখদের জীবনে এক নতুন প্রাণ সঞ্চার করেছিল। তো এই ছিল ঔরঙ্গজেবের আমলে শিখ কৃষক বিদ্রোহ বা শিখ বিদ্রোহের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এখানে আরেকটি যে প্রশ্ন আছে সৎনামী বিদ্রোহ, তা ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই সৎনামী বিদ্রোহ ও শিখ বিদ্রোহ এই দুটির একটি 100% তোমরা পরীক্ষায় কমন পাবে, তাই এই দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়বে। দুটি প্রশ্নের উত্তরই আমার চ্যানেলে আমি আপলোড করে দিলাম। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলিতে যেসব সাজেশন অনুযায়ী প্রশ্ন রয়েছে তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে।
দুই একটি প্রশ্ন যদি তোমাদের বাকি থেকে যায় সেগুলি খুব দ্রুত আমি তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে আসবো। এছাড়া তোমরা তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তার উত্তরটি আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।